আজকে ৯ তারিখ, মাঝখানে ১০-১১, দুদিন পর এসেও আমাদেরকে এই প্রশ্ন করতে হচ্ছে আসলে কি হতে যাচ্ছে। আহ আপনার কি ধারণা কি হতে যাচ্ছে? আম, যা দেখে মানে যা দেখা যাচ্ছে, মানে সারফেসে যা দেখা যাচ্ছে, পত্রপত্রিকায় যা রিপোর্ট হচ্ছে, আম, ভাষণ টাষণ যা শোনা যাচ্ছে, ইশতেহার টিশতেহার যা পাবলিশ হুম, করা হুম, হচ্ছে, সব দেখে মনে হচ্ছে যে এটা হচ্ছে ইংরেজিতে যেটাকে বলে টু হর্স রেস। এটা দুই দলের মধ্যে নির্বাচন হচ্ছে। হুম। হ্যাঁ, যে এই যে ব্যাপক অংশগ্রহণমূলক নির্বাচন, সেটা এটা হচ্ছে না। এটা হওয়ার কোনো সুযোগও ছিল না। এবং যেহেতু জামাত একটা জোট করে অন্যান্য কিছু দলকে সাথে নিয়ে ফেলেছে, তাই এটা একেবারেই দুই দলের আম, প্রতিযোগিতায় পরিণত হয়েছে। হুম। এবং সেখানে সবচেয়ে বড় ঘটনা হচ্ছে যে বাংলাদেশের যে সর্ববৃহৎ দল ছিল, এটা এখনো সর্ববৃহৎ কিনা আমি জানি না। এটা মানে আলোচনা, গবেষণার বিষয়। হুম। আওয়ামী লীগ, সে আওয়ামী লীগকে নির্বাহী আদেশ দিয়ে বাইরে রাখা হচ্ছে। এবং আওয়ামী লীগের সাথে তার কয়েকটা মিত্র এই নির্বাচনের বাইরে চলে গেছে। এবং আরেকটি বড় দল, জাতীয় পার্টি, তারা নির্বাচনের থেকেও আছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। কারণ মিডিয়াতে তাদের কোনো প্রচার প্রচারণা দেখছি না, কোনো জায়গায় তাদের কোনো উপস্থিতি দেখছি না, পোস্টার দেখছি, কিন্তু তারা আদৌ প্রতিদ্বন্দ্বী কিনা সেটা বোঝা মুশকিল। কাজে এটা খুবই সীমিত পর্যায়ে একটা মধ্যপন্থী বা একটু মধ্য ডানপন্থী একটা দল এবং একটি অতি ডানপন্থী একটা ধর্মীয় দলের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে। অর্থাৎ এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ অফিসিয়ালি একটা দক্ষিণপন্থী ডানপন্থী বলয়ের মধ্যে প্রবেশ করতে যাচ্ছে। সো ওই দিক থেকে দেখতে গেলে এই নির্বাচনটার গুরুত্ব অপরিসীম। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নির্বাচন, কিন্তু এই নির্বাচনে বাংলাদেশের সার্বিক জনগণের মতামত কতটা প্রতিফলিত হবে তা নিয়ে সন্দেহ থাকতে পারে। এটার আইনগত দিক দিক নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ বাংলাদেশে সবসময় নির্বাচন একটা প্রক্রিয়ার মধ্যে হয়। সব প্রক্রিয়াগুলো সেভাবে সাংবিধানিক নাও হতে পারে, কিন্তু জনগণ মেনে না যে নির্বাচন একটা প্রয়োজন, এখানে সময়ের প্রয়োজনে নির্বাচন প্রয়োজন। কিন্তু এই নির্বাচনের রাজনৈতিক বৈধতা বা রাজনৈতিক গ্রহণযোগ্যতা কতটুকু থাকবে পরবর্তী সময়ে, সেটা নিয়ে প্রশ্ন অবশ্যই রয়ে যাবে। আহ, কিন্তু আপনি মনে করছেন যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, অনেকের মধ্যে যে গুঞ্জনটি রয়েছে যে 11th আওয়ারে কোনো ধরনের নাটকীয় ঘটনা ঘটতে পারে, কেউ কেউ বয়কট করতে পারে বা বয়কট না করলেও এমন একটা সিচুয়েশনে অবতারণা ঘটানো হতে পারে যাতে নির্বাচনটি স্থগিত ঘোষণা করা হতে পারে। নানান ধরনের গুঞ্জন, না আমরা জানি হুম। না যে এগুলো কি শুধু গুঞ্জন আকারেই আছে নাকি এর পিছনে কোনো ভিত্তি আছে। আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় না যে এই গুঞ্জনের কোনো ভিত্তি আছে, কারণ আমি তেমন কোনো ঘটনা দেখছি না যেটা হলে, যেটার কারণে নির্বাচন স্থগিত হয়ে যেতে পারে। আজকে শেষ প্রচারণা, শেষ দিন, আগামী 2 দিন হচ্ছে ঠান্ডা নীরব দিবস, দুইটা দিন যাবে। তো এই দুইটা দিনের মধ্যে কি ঘটতে পারে যে কারণে নির্বাচন স্থগিত হয়ে যেতে পারে? তো এখন অনেকেই মনে করছিলেন যে ইনকিলাব মঞ্চ যেই আহ, ঘটনাটা মঞ্চস্থ করলো যমুনার সামনে, ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে এবং পরবর্তীতে শাহবাগে, অনেকে বলছে যে এটা নির্বাচন বানচাল করার একটা প্রচেষ্টা। কেউ কেউ আবার বলে বসলেন যে আওয়ামী লীগের হয়ে ইনকিলাব মঞ্চ মাঠে নামছে, যেটা আমার কাছে অত্যন্ত হাস্যকর একটা মন্তব্য মনে হলো। কারণ ইনকিলাব মঞ্চ আওয়ামী লীগের হয়ে কাজ করবে, এটা তো মানে কল্পনার বাইরে। আম, কিন্তু এগুলো তো সেইভাবে কোনো প্রভাব ফেলছে না যেটার কারণে পরিস্থিতি এত ঘোলাটে হয়ে যেতে পারে যে নির্বাচনই করা যাবে না। তো আমার মনে হয় না যে এখানে কোনো এরকম কোনো খেলা চলছে যে নির্বাচনটাকে বানচাল করার জন্য। হয়তো অনেকে আছে, আমরা জানি বা আমরা বুঝি যে অনেকে অসন্তুষ্ট নির্বাচনের কারণে, সরকারের ভেতরেও আছে, সরকারের বাইরেও আছে। সরকারের বাইরে বলতে হয়তো আওয়ামী লীগ তো মোটেই সন্তুষ্ট না এই নির্বাচন নিয়ে। এদিকে সরকারের ভেতরে হয়তো অনেকে আছে যারা মনে করছেন যে তাদের আরো বেশি সময় ক্ষমতা থাকা উচিত ছিল এবং নির্বাচন হলে তারা সেই ক্ষমতার বলয় থেকে বেরিয়ে যাবে। সেরকম চিন্তা ভাবনা, যে এই দুই গ্রুপ যাদের মধ্যে লড়াই হবে, তাদের একটা গ্রুপ গত 1.5 বছর ধরে বেশ দাপটে ক্ষমতায় ছিল। এখন তারা যদি পরাজিত হয় নির্বাচনে, তাহলে তারা ক্ষমতার বলয় থেকে বের হয়ে যাবে। তারা আপ্রাণ চেষ্টা করবে ক্ষমতার বলয়ের ভিতরে থাকতে, কিন্তু থাকতে পারবে কিনা সন্দেহ যদি নির্বাচনে তারা জয়ী না হয়। তো তারাও একটু নাখোশ। তো নাখোশ গোষ্ঠীর সংখ্যা কম না, কিন্তু তারা আদৌ নির্বাচনটা বানচাল করতে পারবে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। এবং যদি সরকারের সরকারের মূল অংশের এবং সেনাবাহিনীর সহায়তায় যদি তারা আহ পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পারে, তাহলে এই নির্বাচন অনুষ্ঠিত করার
পথে আমি কোনো আর বাধা দেখছি না। সেটা হচ্ছে তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা কেয়ার করে না যে ওই ওই দেশের সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত, না স্বৈরাচারী, না মিলিটারি, না কি। তারা হাসিনার সাথে খুবই ঘনিষ্ঠভাবে আহ, সহযোগিতা করেছে, এবং হাসিনার পতনের পর দিনই তারা অন্যান্য দলের সাথে দেখা করে তাদের সেতু বন্ধন সৃষ্টি করেছে। জামায়াতে ইসলামী, এনসিপি, বিএনপি সবার সাথে তারা, এনসিপি গঠন হওয়ার পর আহ মানে যোগাযোগ করেছে, তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে চীন সফরের জন্য। সো চীন যেই সরকারি ক্ষমতা আসুক তারা কিন্তু কেয়ার করে না, অ্যাজ লং অ্যাজ তাদের ইন্টারেস্টটা রক্ষা করছে। হ্যাঁ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এই দুটো দেশ সম্প্রতি আমরা দেখছি যে একটা বয়ান ছড়াচ্ছে যে জামাত ইসলামী ক্ষমতা আসতে পারে, এবং সেটা নিয়ে তারা ওই খবরটা তারা লিকও করে দিচ্ছে, মানে ফাঁস করে দিচ্ছে মিডিয়ায়, যাতে মিডিয়ার মাধ্যমে লোকজন জানতে পারুক যে যুক্তরাষ্ট্র বা এরা মনে করছে, পশ্চিমা বিশ্ব মনে করছে যে জামাত ইসলামী ক্ষমতা আসতে পারে। এবং শুধু তাই না, ক্ষমতা আসলে খুব একটা অসুবিধা হবে না, কারণ আমরা তো আছি। মানে তারা বাংলাদেশের মানে ভালো মন্দ দেখাশোনা করার দায়িত্ব তারা নিয়ে নিয়েছে, এবং জামাতকে টাইট দেওয়ার দায়িত্ব তারা নিয়ে নিয়েছে। ওই আপনার যুক্তরাষ্ট্র এমবেসিতে যে যেই রেকর্ডিং ফাঁস হলো, সেই রেকর্ডিং এ তো কর্মকর্তা বলছেন যে জামাত ইসলামী যদি নারীদের বিরুদ্ধে এমন কিছু করে আমরা 100% ট্যারিফ দিব। যদিও সবাই জানে, জানা উচিত, যে ট্যারিফ দেওয়ার ক্ষমতা এমবেসির কোনো লোকের নেই, অ্যাম্বাসেডারের নেই। ট্যারিফ দেওয়ার মালিক হচ্ছে প্রেসিডেন্ট, তিনি তার বুদ্ধি অনুযায়ী, তার স্বার্থ অনুযায়ী ট্যারিফ দিন। তো এখানে বাঙালিকে একটু হাইকোর্ট দেখানো হলো, এবং কেন দেখানো হলো? কারণ তারা বোঝাতে চাচ্ছে যে আমরা কিন্তু জামাতকে টাইট দিব। তো টাইট দেওয়ার দায়িত্ব তারা নিয়ে নিয়েছে। সো তারা খেলছে আর একটা খেলা, এবং এই খেলায় বিএনপি কতটা ম্যানেজ করতে পারছে আমি শিওর না, কারণ এখানে ওই, নাহলে তারা জামাতের বয়ানটা কেন দিবে? এবং আমি শুনলাম যে ব্রিটিশ হাই কমিশনার সেরাকুব যখন দিল্লি গিয়েছিলেন, দিল্লিতে গিয়ে তিনি এই বাণীটাই দিয়ে এসেছিলেন যে কেন, ওয়াই নট, জামাত ক্ষমতা আসলে সমস্যা কি? ভারতের কোন সিনিয়র কর্মকর্তা তার সাথে দেখা করেননি, কিন্তু রিটায়ার্ড এবং মানে বিশ্লেষক, আলোচক তারা দেখা মানে তাদের সাথে মিটিং করেছেন, এবং বলছেন যে আম, জনগণ ক্ষমতা আসলে সমস্যা কি। আমি জানি না এটা তিনি বলেছেন কিনা, কিন্তু যারা আর কি মানে সূত্র আছে ব্রিটিশ হাই কমিশনে, তারা এরকম একটা কথা বলেছেন। এবং তিনি শেখ হাসিনার মানে অংশগ্রহণ নির্বাচনে সেটাও নাকচ করে দিয়েছেন, যে না, শেখ হাসিনার নির্বাচনে আসার কোনো সুযোগ নেই। অর্থাৎ তারা একটা বড় ভূমিকা পালন করছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং আপনি দেখবেন ব্রিটিশরা কিন্তু জামাতের সাথে অনেকবার বৈঠক করেছে। সো তারা ধরে নিয়েছে যে জামাতের ক্ষমতায় আসার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। এবং শুধু সেটাই তারা বার্তা না, তাদের বার্তা হচ্ছে যে আমরা ফাইন, আমরা ফাইন উইথ ইট, আমাদের কোনো সমস্যা নাই যদি এটা হয়। এখন সমস্যাটা মূলত ভারতে। ভারত চায় না জামাত ক্ষমতা আসে। যদিও যখন অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন আমি তখন বিবিসিতে আমার যে দিল্লিতে যে করেসপন্ডেন্ট ছিল তার সাথে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলাম, এবং যে ডেস্ক বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া দেখে, সেই ডেস্কের প্রধান আমাকে বলেছিলেন যে দেখেন, জামাত ক্ষমতা আসলেও আমাদের কোনো সমস্যা নেই, যদি তারা আমাদের নিরাপত্তা স্বার্থ দেখে, যেভাবে তারা এই মুহূর্তে তারা দেখছে না। তো ওই নিরাপত্তা স্বার্থটা পরে হাসিনা 2009 সালে ক্ষমতা আসার পর তাদের সেই নিরাপত্তা স্বার্থটা দেখলেন, এবং সেই জন্য তারা হাসিনাকে এত মানে রেসপেক্ট করে, এবং তাকে তারা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হতে দিতে চায় না, কারণ শেখ হাসিনা তাদের নিরাপত্তার স্বার্থটা দেখেছেন। অন্যান্য দল এখনো সেই আভাসটা দিচ্ছে না। তো ভারতের স্বার্থ কিন্তু খুব জোরদার ওইদিকে, নিরাপত্তার স্বার্থটা। আর পাকিস্তান তো আছেই, যে বাংলাদেশটাকে তারা যদি আবার হাতে পেয়ে যায়, এখানে তাদের যে মানে সহযোগিতা তারা সৃষ্টি করতে পারে বাংলাদেশের সামরিক প্রতিষ্ঠানের সাথে, এবং এখানে যদি আবার তারা মানে একটা উপস্থিতি তারা করতে পারে, যেটা ভারতের জন্য হুমকি হয়ে যাবে, সেটা তারা চেষ্টা করবে। এবং বাংলাদেশের যে সরকার আসবে তারা কি করবে আমি জানি না, তারা পাকিস্তানের সাথে সহযোগিতা কোন পর্যায়ে নিয়ে যাবে, এখন যে পর্যায়ে আছে নাকি তার চেয়ে আরো বেশি পর্যায়ে উপরে নিয়ে যাবে, ঘনিষ্ঠ করবে। কারণ ওইটা ঘনিষ্ঠ করলে তো আবার আরেকটা সমস্যা হয়ে যায়, তখন ভারত বাংলাদেশকে হুমকি হিসেবে দেখবে। সেই স্বার্থের জায়গা থেকে তারা নিশ্চয়ই প্রভাব বিস্তারের চেষ্টা করবে, তারা নিশ্চয়ই বিভিন্ন ধরনের মেকানিজম তৈরির চেষ্টা করবে, নানান সূত্রের জায়গা থেকে তারা মেলানোর চেষ্টা করবে। ওইটি যদি আমরা বিবেচনা নিই, তাহলে সাধারণ মানুষদের যে ভোট, সেই ভোটের যে নানান ধরনের হিসেব নিকাশ চলছে, আপনার কি মনে হয় এইটা কতখানি মানে এই ভোটের প্রতিফলন কতখানি নির্বাচনে ঘটবে? এবং আমরা যে ইঞ্জিনিয়ারিং কথা শুনছি,
মানব জমিনের সম্পাদক সিনিয়র সাংবাদিক মতিউর রহমান চৌধুরী পত্রিকা মানব জমিনে একটি সম্পাদকীয় প্রকাশিত হলো গতকাল। সেখানে তিনি বলেছেন, মানে তিনি বলছেন, মানে সম্পাদকীয়তে বলা হচ্ছে আর কি, যে আফ্রিকার একটি দেশের মডেল একজন শীর্ষ কর্মকর্তার হাতে, সম্ভবত নাইজেরিয়াকে তিনি বোঝাতে চেয়েছেন বা মানুষজন বোঝাতে চেয়েছে, কোন প্রক্রিয়ায় ইঞ্জিনিয়ারিং ঘটানো হবে, কিভাবে ঘটানো হবে, কাদের ক্ষমতা আনানো হবে, একটি বিশেষ শক্তির পক্ষে কাজ করা হচ্ছে। তাহলে এই খেলাগুলো কারা খেলতে পারে? ও, বাংলাদেশে তো এর সম্ভাবনা বা কতখানি? না, আমার কাছে মনে হয় যে এরা একেবারে যদি ইলেকশনটা ইঞ্জিনিয়ার করতে হয়, মানে সাজাতে হয়, এবং কে কত আসন পাবে আশেপাশে, সেটা যদি সাজাতে হয়, আপনার তো পথ হচ্ছে একটাই, সেটা হচ্ছে জালিয়াতি। আপনি একটা সুষ্ঠু স্বচ্ছ নির্বাচন করে আপনার পছন্দের সংসদ আপনি কখনো পাবেন না। হ্যাঁ, তো এখন এটা তারা করবে কি করে? এটা করার রাস্তা হচ্ছে প্রশাসন, যেই প্রশাসন নির্বাচন নিয়ন্ত্রণ করে, নির্বাচনের দিন যারা ভোট গ্রহণ করবে এবং ভোট গণনা করবে, এবং ক্রুশিয়ালি রিটার্নিং অফিসার, তিনি ওই সব 100 ভোট কেন্দ্র বা কতটা আছে এক একটা আসনে, সেগুলো যোগ করে ইলেকশন কমিশনে পাঠান। সো এই প্রতিটা স্তরে আপনার লোক সহযোগিতা করতে হবে। যেমন 2008 সালে যে রাতের ভোটের কথা বলা হয়, এই রাতের ভোট কি প্রশাসনের 2018 সালে এই রাতের ভোট কি আপনার প্রশাসনের সহযোগিতা ছাড়া হয়েছে? অবশ্যই না। প্রশাসন সরাসরি অংশগ্রহণ করেছে, তাদের চাকরির ভয় আছে। তো এখন কার নির্দেশে প্রশাসন এই কাজ করতে পারে? তো অনেকে মনে করছেন যে প্রশাসনের বিভিন্ন জায়গায় জামাতের লোককে প্রমোট করা হয়েছে এবং ক্ষমতাধর জায়গায় বসানো হয়েছে। সেটা হচ্ছে একটা। আর একটা হচ্ছে, এই অন্তর্বর্তী সরকার তো অন দ্য ওয়ে আউট, তো প্রশাসনের লোকজন কেন এদের কথা শুনবে? কিন্তু যে পার্মানেন্ট পাওয়ার বাংলাদেশে, সেটা হচ্ছে সামরিক বাহিনী। এখন সামরিক বাহিনী যদি এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ জড়িত হয়, তাহলে তারা পারবে প্রশাসনকে এই বার্তা দিতে যে এইভাবে করো, এই আসনে আমি এই দেখতে চাই, তাহলে সেটা হবে, তাহলে সেটা করা হবে। আর একটা হচ্ছে, যদি বিভিন্ন আসনে যে কর্মকর্তারা আছেন তারা নিজেদের পছন্দ মতো যদি কারসাজি করেন, তাহলে একটা কেওস বেঁধে যাবে। হুম, একটা আসনে দেখা যাবে যে বিএনপি জয়ী হচ্ছে কারসাজি করে, পাশের আসনে জামাত জয়ী হচ্ছে কারসাজি করে। এখন দুই দলের কেউই ফলাফল অ্যাকসেপ্ট করতে পারবে না, তো একটা কেওস হয়ে যাবে। তো কেওস হবে না যদি এটা একটা কনসিস্টেন্সি থাকে সারা দেশে ভোট গ্রহণের, এবং এটা যদি এটা কনসিস্টেন্সি থাকতে পারে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। আরেকটা হতে পারে একেবারে ব্যাপক ইঞ্জিনিয়ারিং, কিন্তু যেখানে আপনার সেনাবাহিনীর সম্মতি শুধু না, তাদের সক্রিয় অংশগ্রহণ থাকে। এখন সেনাবাহিনী কি সেই ভূমিকা পালন করবে, এটা আমি বলতে পারবো না। আরেকটি বিষয়ে প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আপনি দীর্ঘদিন আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেছেন, জীবনে একটা গুরুত্বপূর্ণ সময় আপনি আন্তর্জাতিক গণমাধ্যমের সাথে কাজ করেই কাটিয়েছেন। আমি যদি আন্তর্জাতিক গণমাধ্যম নিয়ে আপনাকে প্রশ্ন করি, এই নির্বাচন কেন্দ্রিক আমরা দেখতে পাচ্ছি গার্ডিয়ান কিংবা ডিপ্লোম্যাটের মতো নানান ধরনের পত্রিকায় এমন বয়ান দেওয়া হচ্ছে যে আহ তারেক রহমান ক্ষমতায় চলেই এসেছে। আবার জামাতকে অন্যতম একটা গুরুত্বপূর্ণ জায়গা যে তারা আছে সেটি দেখানোর চেষ্টা করা হচ্ছে। আবার মিডল ইস্টে কোনো কোনো পত্রিকা, আমি আল জাজিরা কথা বলতে পারি, তারা এর মধ্যে যতগুলো রিপোর্ট প্রকাশ করেছে অধিকাংশতেই মানে জামাতকে অন্যরকম একটি আধুনিক ইসলামী দল হিসেবে আহ মানে পোর্ট্রেট করার চেষ্টা করা হচ্ছে। নানান ধরনের চিত্র আমরা দেখতে পাচ্ছি। তাদের ভূমিকাটা আসলে এখানে কি? আমি পশ্চিমা মিডিয়া এবং মিডল ইস্ট মিডিয়া সম্পর্কে জিজ্ঞাসা করছি আপনার কাছে। মিডল ইস্ট বলতে আপনি আল জাজিরা বোঝাচ্ছেন? আল জাজিরা টাইপের আরো আরো দু একটি আছে। আচ্ছা, আল জাজিরা তো আপনি দেখেন বরাবরই তারা জামাতের প্রতি একটা সফট কর্নার তাদের আছে। আপনি সেই 2011 সালে 12 সালে আপনার যখন যুদ্ধাপরাধীদের বিচার শুরু হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, তখন থেকেই আমরা দেখে আসছি যে যে হ্যাঁ, বিচার প্রক্রিয়া নিয়ে তারা প্রশ্ন তুলতেই পারে, কারণ বিচার প্রক্রিয়া নিয়ে অনেক ত্রুটি ছিল, সেটা তারা এক্সপোজ করতেই পারে। কিন্তু তাদের যেই রিপোর্টিং, সেটা শুধু বিচার প্রক্রিয়া নিয়ে ছিল না, তারা জামাত নেতাদেরকে এক ধরনের বিরোধী দল এবং সরকারের মানে অ্যাকশনকে বিরোধী দল দমনের অ্যাকশনের মতো ভাবে ওইভাবে আর কি তারা ফ্রেম করেছে জিনিসটাকে। এবং এখনো আমরা সেটাই দেখে আসছি। যেমন ধরুন এই যে সাদিক কায়েম, যখন তাকে খুব বেশি লোক চিনতই না, তাকে
ফলাও করে একটা তার উপর একটা স্টোরি করলো, যেখানে জুলাই আন্দোলনের একটা বড় নায়ক হিসেবে তাকে দেখানো হলো। এগুলো তারা করে। এখন অন্যান্য পশ্চিমা পত্রিকা, আল জাজিরা তো পশ্চিমা না, কিন্তু পশ্চিমা বিশ্বে যেটা হয়েছে, এখানে আপনাকে দুটা জিনিস দেখতে হবে। এক নম্বর, 2014 সালের পর কিন্তু পশ্চিমা মিডিয়াম জেনারেলি তারা শেখ হাসিনার উপর প্রচন্ড ক্ষিপ্ত ছিল। তার বিরুদ্ধে যে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সেগুলো নিয়ে আপনার অ্যামনেস্টি, হিউম্যান রাইটস ওয়াচ নানান ধরনের রিপোর্ট করেছে। এবং এই পশ্চিমা পত্রিকাগুলো, অ্যামনেস্টি, হিউম্যান রাইটস ওয়াচ, তাদের রিপোর্টটাকে আমলে নেয়। আরেকটা জিনিস আমলে নেয় তারা, তারা নিজ নিজ দেশের সরকারের যে দৃষ্টিভঙ্গি, সেটাও তারা অবজার্ভ করে, যে কি কি দৃষ্টিভঙ্গি এবং কেন, কিসের উপর ভিত্তি করে। এবং এইসব কারণে তারা শেখ হাসিনাকে একটা মানে নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখতো। আর তারপর যখন শেখ হাসিনা ডক্টর ইউনূসের বিরুদ্ধে মুভ করলেন, অ্যাকশন নিলেন 2010 সালের পর থেকে, তখন কিন্তু পশ্চিমা বিশ্বে শেখ হাসিনা কোনো সহানুভূতি পাননি। এটার কারণ হচ্ছে যে পশ্চিমা বিশ্বে এবং পশ্চিমা মিডিয়ায় ডক্টর ইউনূসের একটা হিউজ একটা ইমেজ আছে, বিশাল একটা ইমেজ। এবং এই ইমেজটা যে কত শক্তিশালী, এটা শেখ হাসিনা সরকার অনুধাবন করতে পারেনি। তারা মনে করছে যে বাংলাদেশে আইন আছে, এই আইন অনুযায়ী তিনি অপরাধীদের না, সবাই মনে করছে আপনি তাকে রাজনৈতিক কারণে ঘায়েল করতে চান। সো যখন ইউনূস ক্ষমতা আসলো, তখন দুটা ফ্যাক্টরি কাজ করলো। শেখ হাসিনার বিদায়, যেটা পশ্চিমা মিডিয়া স্বাগত জানালো, বিশেষ করে তরুণদের বিপ্লব, সেটাকে আরেকটা রোমান্টিক পিকচার দেয়, যে জেনজি একটা স্বৈর শাসকের মানে পতন ঘটালো, একটা বিরাট একটা মানে কি বলবো, একটা রোমান্টিক একটা স্টোরি সেখানে। তারপরে তাদের প্রিয় ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা আসলে, এর চেয়ে ভালো সিনারিও আর কি হতে পারে। কাজে তারা চাচ্ছে তাদের দৃষ্টিতে ডক্টর ইউনূস যা করছে সবই ঠিক, এবং এখানে যা যা হচ্ছে খারাপ। এমনকি দেখেন, হিউম্যান রাইটস ওয়াচও কিন্তু ধীরে ধীরে ডক্টর ইউনূসের শাসনামল নিয়ে প্রশ্ন তোলা শুরু করেছে, অ্যামনেস্টি প্রশ্ন তোলা শুরু করেছে, কিন্তু এটা খুব ধীরে, অনেক সময় লেগেছে। অনেক ঘটনা ঘটার পর তারা ইনিয়ে বিনিয়ে বলা শুরু করছে। এখানে পেয়ার করার কোনো বিষয় কি থাকে আন্তর্জাতিক গণমাধ্যমে এই ধরনের না, রিপোর্টিং? অবশ্যই অবশ্যই আন্তর্জাতিক গণমাধ্যম তো অনেক স্টোরি করে যখন তারা পিআর কোম্পানি দ্বারা অ্যাপ্রোচড হয়, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। যে এবং যেই কারণে পশ্চিমা বিশ্বে, যেটা এই দেশের মানে প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দলগুলো একদমই বোঝে না, কিন্তু জামাতে ইসলামী এটা বোঝে। কারণ জামাতে ইসলামী লন্ডনে পিয়ার ফার্ম এবং লিগাল ফার্ম কে অনেক বছর ধরে তারা কন্ট্রাক্ট মানে তাদের ইনস্ট্রাকশন দিয়ে রেখেছে। এবং তারা যেভাবে স্টোরিগুলো অফার করে, আমার একটা উদাহরণ দিই। আমি একবার গোলাম আজমের বিচারের পর বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে একটা রেডিও অনুষ্ঠান আমাকে ইন্টারভিউর জন্য ডাকে। তখন তার যে পিআর এজেন্সি, তারা একটা প্রেস রিলিজ দিয়েছিল। এবং যখন আমাকে প্রডিউসার প্রশ্নগুলো পাঠালো, তখন আমি তাকে ফোন করে বললাম যে তোমার তো প্রশ্নগুলো আসছে সব এই প্রেস রিলিজ থেকে, তুমি তো জামাতের প্রেস রিলিজ থেকে প্রশ্নগুলো দিচ্ছ, আমি কি উত্তরগুলা দিব জামাতের প্রতিপক্ষ হিসেবে? তখন সে বলল, ও তাহলে আমি কি প্রশ্নগুলো বদলাবো? জি, তুমি প্রশ্নগুলো বদলাও। হ্যাঁ, কারণ তুমি যদি প্রেজেন্টার যদি জামাতের মুখপাত্র হয়ে যায়, তাহলে আমাকে কি জামাতের প্রতিপক্ষ হতে হবে নাকি? আমি তো বিবিসিতে চাকরি করে প্রেজেন্টারে সেটা করতে পারি না, আমিও সেটা করতে পারি না। সো ডু ইউর জব। তো এটা কিন্তু ঘটে। এবং এই পিআর কোম্পানিগুলো তাদের কিভাবে একটা প্রেস রিলিজ লিখতে হয়, কিভাবে একটা এডিটর, এই এডিটর তো ওই দেশে কি হচ্ছে সেটা তো খুঁটিনাটি সে জানে না, জানার তার সময় নেই। যখন একটা প্রেস রিলিজ পাচ্ছে, তাকে এক্সাইট করার জন্য প্রথম প্যারাগ্রাফটা হবে এরকম যে সে ভাবে, আর কত বড় স্টোরি। ওই আমাদের তো প্রেস রিলিজ থাকে যে ওই সভায় আরো কে বক্তৃতা দিয়েছেন, তার একটা লিস্ট, হ্যাঁ, যেটা পড়তে পড়তে মানুষ ঘুমায় পড়ে এবং প্রেস রিলিজটা ডাস্টবিনে চলে যায়। কিন্তু এখানে প্রতিটা প্যারাগ্রাফ থাকবে এরকম যে আপনাকে মনে হবে যে এখানে একটা বড় স্টোরি আছে, আপনার এটাকে খতিয়ে দেখা দরকার। সেভাবে তো আপনি আপনার স্টোরি সেল করবেন মিডিয়াকে তো আপনার স্টোরি সেল করতে হবে। সে তো মিডিয়া কেন আপনার ওই মানে কোথায় কোথায় কি হচ্ছে সেটা জানবে। সো এটা একটা বড় কাজ মিডিয়াকে, মানে পশ্চিমা দেশে মিডিয়াকে প্রভাবিত করার। এবং সেটা জামাত ভালোভাবে করেছে। কিন্তু আওয়ামী লীগ বলুন, বিএনপি বলুন, তারা মনে করে লবিস্ট নিয়োগ একটা এমন ভাবে কথা বলে যেন এটা একটা অপরাধ।
অবশ্যই এটা অপরাধ না, আপনি করেন না সেটা আপনার দোষ। কি হতে যাচ্ছে? নির্বাচন কি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে, নাকি শেষ মুহূর্তে কোনো নাটকীয় কিছু ঘটতে পারে? না, খুব একটা বড় ধরনের নাটকীয় কিছু না ঘটলে নির্বাচন এবং গণভোট ওই 12 তারিখেই অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু প্রশ্ন থেকে যায় যে নির্বাচনটা কি সুষ্ঠু হবে, গণভোটটা কি সুষ্ঠু হবে, এই বিষয়ে কিছু কিছু প্রশ্ন আছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে অনেক রকমের হাইপ তোলা হচ্ছে, এক এক দল এক এক রকমের হাইপ তুলে যাচ্ছে, বিশেষ করে ছোট দলগুলি। হাইপের কারণে হয়তো শেষ পর্যন্ত মানুষের মধ্যে একটা কনফিউশনের সৃষ্টি হয়েছে যে যদি সেই অনুসারে রেজাল্ট না পাওয়া যায় তাহলে হয়তো একটা এ হতে পারে, কি বলবো, যে ওই মানুষ হতাশ হতে পারে, ভায়োলেন্সের দিকেও যেতে পারে। কারণ এই হাইপটা তোলা হচ্ছে একেবারে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে এবং উইদাউট এনি সলিড ভ্যালিড ডাটা। এখানেই প্রশ্নটা থাকে যে এই হাইপটা তোলার উদ্দেশ্যটা কি। বলতে কথা যে নির্বাচন হচ্ছে, নির্বাচন হয়ে যাবে এই 12 তারিখে, কিন্তু নির্বাচনটা কেমন হবে, তার পরবর্তী বিষয়টা কি হবে, সেইখানে কিন্তু অনেক কোশ্চেন থাকে। বিশেষ করে গণভোটের হা ভোট যদি জয়যুক্ত হয় অথবা না ভোট যদি জয়যুক্ত হয়, তার এক একটার এক এক ধরনের ইমপ্লিকেশনস কিন্তু রয়ে গেছে। এই জিনিসটাই আমাদের ভাবায় বা চিন্তা করার বিষয়। নির্বাচন কমিশন থেকে যখন জানানো হলো, নোটিশ করা হলো যে সরকারি কর্মকর্তারা ভোটের পক্ষে বা যেভাবেই তারা প্রচারণা নামেন না কেন, এটা শাস্তিযোগ্য অপরাধ, দণ্ডনীয় অপরাধ। তারপরেও আমরা দেখছি যে সরকারের বিভিন্ন পর্যায় থেকে এই ধরনের প্রচারণা চালানো হচ্ছে। আসলে এটিও বা কি মেসেজ দেয়? এটা একটা ভয়াবহ রকমের মেসেজ দেয় যে সরকারের বা নির্বাচন কমিশনের এই সরকারি কর্মকর্তাদের উপরে কোনো প্রভাব নেই। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস এই কিছুক্ষণ আগেও উনি ওনার একটা প্রচারণা প্রকাশিত হলো, মানে টিভিতে দেখানো হলো, যেখানে উনি হা ভোট দিতে বলছেন, হা ভোট দিলে নতুন বাংলাদেশ আমরা পাবো। এখন কোশ্চেন হচ্ছে ডক্টর ইউনূস কি এই একটা কোন রাজনৈতিক দলের নেতা কিনা? রাজনৈতিক দলের নেতারা হা বলতে পারে, না বলতে পারে, অনেক কিছুই বলতে পারে, কিন্তু উনি তো সরকার প্রধান, উনিও তো একজন সরকার প্রধান ব্যক্তি অ্যাকচুয়ালি। উনি তো মানে ডেলিবারেটলি ইলেকশন কমিশনের যে আদেশ সেটাকে উনি ভঙ্গ করলেন। উনরা এত ডেসপারেট কেন হা ভোটের জন্য? জনগণ যেটা ভালো মনে করবে সেইভাবে দিবে। সেইখানে তাদেরকে ইনফ্লুয়েন্স করা, তাদেরকে অনেক সময় ভয়ভীতি দেখানো হচ্ছে যে যদি আপনার হা ভোটে না দেন তাহলে ফ্যাসিস্টটা এসে বলবে। এই যে ফ্যাসিস্টের জুজুর ভয় দেখানো হচ্ছে কেন? সরকারের পক্ষ থেকে একটু দাবি করা হচ্ছে, যেহেতু সরকার সংস্কারের পক্ষে এবং পৃথিবীর যত জায়গায় গণভোট অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে অনেক ক্ষেত্রেই সরকারের পক্ষ থেকে হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালানো হয়েছে, তাই তারাও হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালাচ্ছে। এটি কতটুকু যৌক্তিক? এটা একেবারেই অযৌক্তিক কথা। এমনকি আমরা যে বাংলাদেশে দেখছি যে জিয়াউর রহমানের সময় হ্যাঁ ভোট না ভোট, সেখানে 98% হ্যাঁ ভোট হয়েছে যেভাবেই হোক, কিন্তু সরকার থেকে বলা বলা হয়নি যে আপনি হ্যাঁ ভোট দিবেন আর না ভোট দিলে সর্বনাশ হয়ে যাবে, এ ধরনের কথা বলা হয়নি। আপনার যে এরশাদের সময় যে গণভোট হয়েছে কিংবা 91-এর গণভোট হয়েছে, এগুলি তো ওইভাবে বলা হয়নি। আপনার গণভোটের উদ্দেশ্যই হচ্ছে যে একটা বিষয়ে জনগণের মতামত যাচাই করা, এর বাইরে তো কিছু না। এখন যদি আপনি সরকার ইলেকশন কমিশনকে রিকোয়েস্ট করছে যে আপনারা এই প্রশ্নগুলি জনগণের সামনে তুলে ধরেন, তাদের মতামতটা আমাকে জানান, আমরা সেই অনুসারে অ্যাকশন নেব, সেই অনুসারে আমরা কার্যক্রম গ্রহণ করবো, তো সরকার নিজেই নেমে যায় কেন? সে তো জনগণের কাছে এই বিষয়টা তুলে ধরছে যে আপনারা কি এটা চান কি চান না, হা কিংবা না। তো সেইখানে সরকার এখানে এসে ঝাঁপাই পড়তেছে কেন? যদি তাই হয় তাহলে সরকার তো এটাকে যদি মনে করে যে এটাই সবচেয়ে ভালো অপশন, এগুলি সেগুলো ইমপ্লিমেন্ট করে ফেলতো। সেখানে আবার গণভোটের প্রয়োজনীয়তা কি ছিল? আসল কথা হচ্ছে
তারা অনেকগুলি দুষ্কর্ম করছে, তারা বহু দুষ্কর্ম করে ফেলছে। এগুলিকে জাস্টিফাই করার জন্য তারা এই গণভোটের প্রশ্নটা নিয়ে আসছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে নানান ধরনের কথা আমরা শুনতে পাচ্ছি। কোনো বিশেষ শক্তি নানান ধরনের পরিকল্পনার ছক কষে রেখেছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং ঘটবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর গ্রুপ একটা, কেমন হতে পারে আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একটা সাইন সিমটম দেখা যাচ্ছে। সেটা হচ্ছে কি, ইলেকশন কমিশন এবং কি সরকারের পক্ষ থেকে একজন অ্যাডভাইজার তৌহিদ সাহেব, উনি বললেন যে 55% মতো ভোট পড়বে, কিন্তু এই জিনিসটা সঠিক না। এই কারণে সঠিক না, 2008-এ ভোট পড়ছে 87%, কাস্টিং হয়েছে ভোট। 2001-এ ভোট কাস্টিং হয়েছে 76%। এবার এবার কিন্তু ভোট 80%-এর নিচে কাস্টিং হবে না। এখন 80%-এর নিচে যদি ভোট কাস্টিং 80% হয়, তাহলে 10,20,00,000 ভোটার, কিন্তু আপনার বুথ আছে 2,44,000 এবং সময় আছে 9 ঘন্টা, মানে 540 মিনিট। এইটা যদি আপনি দেখেন, এরা ভোট দিতে যায়, প্রত্যেকে সময় পায় 1 মিনিট 29 সেকেন্ড। এর ভিতরে ভোট দেওয়া সম্ভব না এত অল্প সময়ের মধ্যে। তারপরে 2টা ব্যালট, তো তারপরে এই আছে 2টা ব্যালট। তো এইখানে আমার ধারণায় 40% লোকের বেশি ভোট দিতে পারবেন না। সকাল সকাল যে এরা ভোট দিয়ে দেবে, অন্যরা ভোট দিতে অনেকেই পারবেন না। 40%, ম্যাক্সিমাম 40 বা 45%। আর একটা বিষয় হচ্ছে যে তারা আগে থেকেই বলতেছে যে রেজাল্ট দিতে দেরি হবে, রেজাল্ট দিতে দেরি হবে। এই জিনিসটাও কিন্তু সন্দেহজনক। এই জিনিসগুলো কিন্তু সন্দেহজনক। এটা ক্লিয়ার না যে আপনার যে এমপি ইলেকশনে কিন্তু এজেন্টদের সিগনেচার লাগে। সিগনেচার সাধারণত আগেই নিয়ে নেয়, না হলে তো রেজাল্ট করতে পারে না, সিগনেচার লাগে। কিন্তু গণভোটের জন্য কি কোনো এজেন্টের, এই যারা যারা থাকবে তাদের সিগনেচার লাগবে কিনা এই রেজাল্ট শিটে, এটা কিন্তু আমরা নিশ্চিত না। যদি শিট না লাগে, তাহলে কিন্তু গণভোটের এটা করতে পারে, তারা এদিক সেদিক করতে পারে। সুতরাং আমি মনে করি যে গণভোটের ভোট কিভাবে কাউন্ট হবে, এমপি ইলেকশনের জন্য তো কাউন্ট হচ্ছে আপনার মার্কা অনুসারে, ওটা হা বা না, পিঙ্ক ভোটটা কাউন্ট হচ্ছে। এখন সেটা কি আপনার সিগনেচার নিবে এই ডাটা শিটে, রেজাল্ট শিটে? সেটা কিন্তু ক্লিয়ার না। সুতরাং এখানে একটা লুপহোল থেকে যাচ্ছে। অর্থাৎ সরকার চাচ্ছে যেভাবেই হোক, কিন্তু আমার ধারণা যে সরকারি কর্মকর্তারা এবার কোন রকমের এইসবের ফাঁদে পা দিবেন বলে মনে হয় না। কারণ গতবার তারা ওইসব 2014, 18, 20-এর এইসব করে রিটার্নিং অফিসার ডিসিরা অনেকেই চাকরিচ্যুত হয়ে গেছেন, মানে হয়ে গেছেন, খুব হেনস্থার শিকার হয়েছেন। এবার হবেন কিনা, এবার তারাও এই সরকারের কথা অনুসারে এই ধরনের কাজ করবেন কিনা আমার সন্দেহ আছে, করবেন না হয়তো। সুতরাং যত চেষ্টাই থাকুক, কারেন্ট সিচুয়েশনে কি সরকারি কর্মকর্তারা হোক আর যেই হোক, তারা কি ভবিষ্যৎটা ভেবে অনৈতিক কাজে যুক্ত হবেন কি হবেন না, বিষয়টা কি এরকম? তার কারণ যদি তাই হয়, গত আওয়ামী রেজিমে আমরা পুলিশের যে আচরণ দেখেছি, সেক্ষেত্রেও পুলিশ নানান ধরনের হুমকির মুখে পড়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সেই পুলিশের একাংশ তো সেই একই ধরনের আচরণ করেছে, মানে বর্তমান সরকারে তল্পি বাহক হয়ে কাজ করেছে। তা আপনি বলছেন যে অনেকেরই চাকরি গেছে, অনেক প্রশাসনিক কর্মকর্তা এবার হয়তো সেটি করবে না, সেটি ভাবার কি কোনো অবকাশ আছে? তারা তো সবসময় এখন মাথার উপরে যে আছে তার অর্ডারটাই ফলো করে। এখানে কিন্তু ভিন্নতা আছে। শেখ হাসিনা না বলে, শেখ হাসিনা ক্ষমতায় ছিল এবং ভোট করে সে আবার ক্ষমতায় থাকবে। সুতরাং সেইখানে একটা ভয়ও ছিল, আবার লোভও ছিল যে প্রমোশন দিবে যদি ভোট ঠিকঠাক মতো করে দিতে পারে। ইউনূস যা কিছুই হোক, ইউনূস সাহেব তো সরকারে থাকছেন না, এবং সবসময় অ্যাডমিনিস্ট্রেশন ওয়ার্কস ফর দ্য নেক্সট গভর্নমেন্ট। নেক্সট গভর্নমেন্ট হচ্ছে বিএনপি। সবাই ধরে নিচ্ছে যে মোস্ট লাইকলি বিএনপি গভর্নমেন্ট ফর্ম করবে। বিএনপি নাখোশ হবে এমন কোনো কাজ তো ডিসি সাহেবরা করবেন না, করার চেষ্টা করবেন না। আর একটা কথা, বিএনপির লোকেরাও তো এই হাবট পাস করার জন্য উঠে পড়ে লাগছেন না। তারা লিউকওয়ার্ম, তারা জাস্ট বলতেছে, যেহেতু বলা হয়েছে, যেহেতু সাইন করছে বলতেছে, কিন্তু তারা যে জোরালো ভাবে কিন্তু এই হাবটের পক্ষে ক্যাম্পেইন করছেন না। কিন্তু বিএনপি যে ক্ষমতায় আসছে, এটিও বা কতটুকু অ্যাসুরেন্স রয়েছে?
বহিঃশক্তি এক ধরনের খেলা খেলছে নানান দেশ। যুক্তরাজ্যের হাই কমিশনার ফারাকুক তিনি স্পষ্টভাবে বলেছেন জামাত যেহেতু এভাবে অফ দ্য রেকর্ড তিনি নানান ধরনের মন্তব্য করেছেন, জামাতের পক্ষে কাজ করছে। ওয়াশিংটন পোস্টের রেকর্ড বেরোলো যে যুক্তরাষ্ট্র চায় জামাতকে। আসলে খেলাগুলো কোথায়, মানে আমরা এই প্রশ্নটির উত্তর নিয়ে শেষ করবো। আহ, আহ, কিভাবে আমরা এখানে ডেফিনেট করে ধরে নিব জামাতকে ক্ষমতায় আসছে? জামাত যে হাইপ সৃষ্টি করছে তাদের সুকৌশলে যে তারা মেজরিটি সিট পাবে, এই হাইপটার শিকার হয়েছে এই ওয়াশিংটন পোস্টের এই আমেরিকান ডিপ্লোম্যাটরা, ওয়াশিংটন পোস্ট, রয়টার, সারা কুক, এরা রিয়েল পিকচার যদি আপনি দেখেন, রিয়েল পিকচার দেখেন, আপনি সিট ধরে করেন, আপনার বাংলাদেশে পার্সেন্টেজ, ভোটের পার্সেন্টেজ ওয়াইজে কিছু আসে যায় না। আমি আপনাকে একটা বলি, 2001-এ বিএনপি ভোট পেয়েছিল 40.97%, আওয়ামী লীগ ভোট পেয়েছিল 40.13%। এখানে 0.8% ডিফারেন্স, 1% কম পপুলার ভোটে, কিন্তু সিটের ডিফারেন্স দেখেন। বিএনপি 193টা সিট পেয়েছে এবং আওয়ামী লীগ অনলি 62 সিট পাইছে। তো এই যেখানে যে পপুলার ভোটের কথা বলা হয়, আপনি দেখতে পাবেন সিট ওয়াইজ আপনি কয়টা সিটে আছে জামাতের ভোট ব্যাংক আছে, এবং 2008-এ দেখেন 2টা সিট জিতছে, বাকি কয়টা সিটে তারা সেকেন্ড পজিশনে ছিল। আপনার তো একটা উইনার, কিন্তু তারপরে বিবেচনা নিতে হবে যে কোন দলটার ভোট ব্যাংক আছে, অর্থাৎ সেকেন্ড পজিশনে আছে, কিংবা থার্ড, একটা রেসপেক্টেবল থার্ড পজিশনে আছে। তারা বহু জায়গায় নাই, এবং জামাতের যত সিটি বাড়ুক কিন্তু ব্যাপকভাবে তো বাড়বে না। যদি বাড়েও তাদের যে উইনিং থ্রেশহোল্ড, উইনিং থ্রেশহোল্ডে তারা পৌঁছতে পারবে না। আর একটা সমস্যা হয়েছে জামাতের জন্য, সেটা হচ্ছে যে যেমন ঢাকার 20টা সিট, 2-1টা সিট বাদ দিলে সবগুলো হতেছে আপনার টু ওয়ে নির্বাচন, অর্থাৎ দুইজন, টু ক্যান্ডিডেট, জামাত ভার্সাস বিএনপি, এবং বাকি যারা আছে তারা একেবারে হাইফেনের মতো 2-1টা সিটে, তাসনিম জারার সিটটা ছাড়া এরকম 2-1টা সিট, তারপরে আপনার ওই যে নীরব, সাইফুল ইসলাম নীরব, এতে 2-1টা সিট ছাড়া সবগুলো হচ্ছে জাস্ট টু ওয়ে। টু ওয়ে হইলে দুইজন যদি ক্যান্ডিডেট থাকে 100 ভোটের মধ্যে অ্যাটলিস্ট 51টা ভোট পাইতে হবে তার। ঢাকা সিটির এই যে এরা বলে যে আমরা 20টা সিট পাবো, ঢাকা সিটির কি এভরি আদার ভোটার ইজ এ জামাত সাপোর্টার? এটা কি আপনার, এটা কি আপনি প্র্যাকটিক্যাল এসে দেখেন? আপনি দেখেন না, এরকম সিচুয়েশন নাই। যদি 3জন হইতো এরকম, আমি বুঝতে পারছি। আমি একটু যেটা জানার ইচ্ছা আপনার উত্তরের মধ্য দিয়ে পাল্টা প্রশ্ন করতে হচ্ছে যে আপনি বলছেন জামাত হাইপ তুলেছে, এই জন্য ওয়াশিংটন পোস্টে যে রেকর্ডটি বেরিয়েছে বা যুক্তরাষ্ট্র জামাতকে ক্ষমতা দেখতে চায়, এই কারণে তারা এই কথাগুলো বলেছে। বহিঃশক্তি বা পরাশক্তি গুলোর প্রভাব আমাদের নির্বাচনের পরে রাজনৈতিক দলগুলোর পরে, নাকি রাজনৈতিক দলগুলোর প্রভাব গিয়ে পরে পরাশক্তিগুলোর উপরে, যার কারণে তারা অন্যরকম সিদ্ধান্ত নেয়? কোনটি আসলে? পরাশক্তি দেখেন, এই যে ওয়াশিংটন পোস্টের যে সোর্স, সেটা হচ্ছে একটা ইনফর্মাল কনভারসেশন, একটা মিডিয়াম লেভেল, আমি শুধু ওয়াশিংটন পোস্টের রেফারেন্স দিচ্ছি না, আমি সারা কুকের কথা বলেছি। তারা জামাতের সঙ্গে বেশ কয়েকবার কথা বৈঠক করেছে, একাধিক, মানে বলতে গেলে তো 2বার, অনেকবার বৈঠক করেছে। এবং পশ্চিমা মিডিয়া যেভাবে জামাতের পক্ষে কথা বলছে, জামাত বেরিয়ে আসছে, আল জাজিরা তো রয়েছে মধ্যপ্রাচ্যের গণমাধ্যম, যদিও সেটা আন্তর্জাতিক গণমাধ্যম, সবকিছু মিলিয়ে জামাতের পক্ষে এক ধরনের পরোক্ষ মতামত তারা, অভিমত তারা তুলে ধরছে। এটি কেন? কারণ জামাত আপনার বিদেশে বেশ প্রচারণা চালাইছে, বিভিন্ন সাংবাদিকদের কাছে। তারা, সাংবাদিকরা তো তথ্য পায় বিভিন্ন লোকের কাছ থেকে, তথ্য পায় বিভিন্ন লোকের কাছ থেকে, তারা কিন্তু তথ্য পায় যে তারা বলে যে জামাত মনে হয় এবার হয়ে যাবে। এটা একটা ক্যাচ ফ্রেজের মতো হয়ে গেছে। আপনার আর্মি অফিসাররা বলে, এরা বলে, কারণ আমি বলি যে আপনারা সার্ভে করছেন কার কাছে? আমার বাসার বুয়া বা ড্রাইভার বলে, এক ব্যক্তি আপনি সার্ভে করছেন। এখানে স্টাডিফাইড সার্ভে লাগবে, যে অনেক লোক আছে, তাদের তো আপনি ওপিনিয়ন নিচ্ছেন না, আপনি নিচ্ছেন রিক্সার ওপিনিয়ন নিচ্ছেন, আপনি ড্রাইভারের ওপিনিয়ন নিচ্ছেন, আপনি কাজের বুয়ার ওপিনিয়ন নিচ্ছেন, ভালো, কিন্তু এর বাইরেও তো লোক আছে। এর বাইরেও তো সমাজের সকল লোকেরকে ইনক্লুড করে তাদের যে একটা ইনফর্ম ডিসিশন, তাদের যে একটা মানে নিরপেক্ষ মানে ভাবে একটা সার্ভে করা, সে ধরনের সার্ভে বাংলাদেশে হয় না। এবং আপনি দেখবেন বাংলাদেশের সার্ভের স্ট্যাটিস্টিক্যাল কোনো ভ্যালিডিটি নাই। এই কারণে নাই,
তারা কিন্তু ওই যে বলে যে 40%, কিন্তু বিদেশি জিনিসে দেখবেন 40+2 অথবা 3, অর্থাৎ 2 মানে 38 to 42 এই রেঞ্জের মধ্যে আছে। এবং প্রবাবিলিটি যেটা বলে যে পসিবল প্রবাবিলিটি 95% প্রবাবিলিটি বা 99% প্রবাবিলিটি যে আমার ভোটটা এত পার্সেন্টের মধ্যে থাকবে, 38 থেকে 42। একটা উদাহরণ দিলাম, এই যে স্ট্যান্ডার্ড এরর, এগুলি তো নাই। আপনি এখানে স্যাম্পল সাইজ কত জানেন না, আমরা জানি না। আমরা জাস্ট একটা ওই মোবাইল ফোনের মধ্যে দিয়ে দেওয়া হয়, গুগল ফর্ম দেওয়া হয় যে ই করার জন্য। সেই জায়গায় আপনি দেখেন প্রথমেই যেসব লোকের মোবাইল ফোন নাই, অনেক লোকের আছে কিন্তু মোবাইল ফোন নাই কিন্তু ভোটার। আবার যাদের আছে, যাদের বাটন ফোন আছে, বাটন ফোনে তো ভোট দেওয়া যায় না, স্মার্টফোন থাকতে হবে। স্মার্টফোন যাদের আছে যে সংখ্যাটা, তাদের ওপিনিয়নে আপনি পাচ্ছেন। অ্যাট দ্য সেম টাইম স্মার্টফোনে যারা ইউজার, তাদের মধ্যে কেউ আছে যে 24 আওয়ার্স সে ইউজ করে, 24 আওয়ার্স না হোক, হয়তো 12 ঘন্টা সে ইউজ করে। তার কাছে এই ওপিনিয়নটা আসার সম্ভাবনা বেশি যে দিনে 1 ঘন্টা ইউজ করে, তার কাছে কম। সুতরাং যারা বেশি ইউজ করে, যেসব দলের লোকেরা সোশ্যাল মিডিয়াকে ইউজ করার জন্য তারা একেবারে তাদের পলিসি আছে, অনেকে মাল্টিপল অ্যাকাউন্ট আছে, তারা এই ডাটাকে ডিস্টর্টেড করে দেয়। ডিস্টর্টেড করে দেওয়ার ফলেই আপনি দেখবেন যে এক এক সময় দেখা যাচ্ছে যে নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় 83% লোক ঢাকা শহরের। এটাকে আপনি বিশ্বাস করেন? ডু ইউ বিলিভ দিস? কিন্তু এখানে যে আপনার স্বল্প কিছু স্যাম্পল নিয়ে এইভাবে তারা ই করে। এটাকে সোশ্যাল মিডিয়ার একটা ব্যাড হচ্ছে যে ফলস ইমপ্রেশন তৈরি করতে এটা খুবই উস্তাদ, খুবই একটা ইউজফুল মিডিয়া হয়ে দাঁড়াইছে। আমার কথা হচ্ছে যে আমি আমার কথাগুলিকে বলি বেসিস এই কিসের উপর বেসিস করি, সেটা হচ্ছে যে গত 35 বছর যে 4টে ইলেকশন হয়েছে কেয়ারটেকার আন্ডারে, 91-এ, 96-এ জুন, 2001, 2008, এইখানে এটার ভোটিং প্যাটার্নটা কি, কোন দল কতটা ভোট পাইছে, কোন দল সেকেন্ড পজিশনে ছিল, তারপরে উইনিং এইটা কি, মার্জিনটা কি, এবং ভোট ব্যাংক কাদের কি আছে, এগুলিকে ভিত্তি করে যদি আপনি একটা প্রেডিকশন করেন, দ্যাট উইল বি মোর রিয়েলিস্টিক।